আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এবং ফাংশনের লেখচিত্র অঙ্কন এই টাইপের ম্যাথগুলো আজকে করছিলাম। তো আমরা এর আগের ক্লাসে একটা ডিটেল সহকারে বিস্তারিতভাবে আমরা একটা ফাংশনের কিভাবে লেখচিত্র অঙ্কন করে এবং লেখচিত্র থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা দেখেছিলাম। তো আজকে মানে আপনারা যারা আগের ক্লাসটি দেখেননি অবশ্যই আগের ক্লাস দেখে আসবেন, কারণ আগের ক্লাস একেবারে ফুল ডিটেল সহকারে আমি প্রত্যেকটা লাইন লিখে লিখে প্রত্যেকটা লাইন বুঝাই দিয়েছিলাম। তো যেহেতু এই ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা কি করেছি, যেহেতু আমরা আগের ক্লাসটা বুঝেছি বা আগের ক্লাসটা পড়েছি, সেহেতু আমরা আমরা অঙ্কটা করে রেখেছি, এখান থেকে জাস্ট আপনাকে বোঝাই দিচ্ছি আর এখান থেকে লেখচিত্রটা অঙ্কন করবো। তো আমরা দেওয়া আছে এফ অফ এক্স, এটা আপনি উঠাবেন। আমাদের প্রশ্নটা হচ্ছে কি, এফ অফ এক্স একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো দেওয়া আছে আমাদের এফ অফ এক্স, এটা উঠাবো। তারপর এখানে দেখ শর্ত হচ্ছে দুইটা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম শর্ত 1, শর্ত 2, শর্ত 3। তো শর্ত একটা কি ভাইয়া, এক্স এর মান অনেক চাইতে বড়। তো এক্স এর মান অনেক চাইতে বড় মানে কি, অনেক চাইতে বড় 2, 3, 4, 5, 6 একবার ইনফিনিটি পর্যন্ত। তাহলে 1 ইনফিনিটি। আর যেহেতু নিচে কোনো ইকুয়াল নেই, সেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে 1, আর ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট এত ব্যবধিতে y সমান এফ এক্স সমান আমরা এটা পেয়েছি 2 মাইনাস এক্স। তাহলে আমাদের নিয়ম কি, আগে আমাদের এক্স সমান এটাকে 1 চিন্তা করব, মনে করবো যে এক্স সমান 1। তো এক্স সমান যদি আমরা 1 বসাই, তাহলে দেখেন এক্স সমান আমাদের যে শর্তটা পেলাম y সমান 2 মাইনাস এক্স। তো আমি এক্স সমান কত বসাইতে পারবো ভাইয়া, এক্স সমান 1 বসাতে পারবো। তো এক্স সমান যদি আমরা 1 বসাই, তাহলে 2 মাইনাস এক্স এর মান 1, 2 মাইনাস 1 সমান 1। তাহলে আমরা যখন এক্স এর মান 1 বসালাম, তখন y এর মান পেলাম কত, 1। তাহলে 1, 1, তাই যে এক্স কমা y এর মান 1, 1। তো এই যে y সমান এফ অফ এক্স 2 মাইনাস এক্স হলো 1, 1। এখন প্রান্ত বিন্দুগামী না প্রান্ত বিন্দুহীন হবে, সেটা আমরা এর আগের ক্লাসে কিন্তু ডিটেল সহকারে বোঝাইছি। তো দেখেন, যেহেতু 1 কে নিতে পারবো না, 1 কে নেওয়ার কি অনুমতি আছে, 1 কে নিতে পারবো না, তাহলে প্রান্ত বিন্দু বিশিষ্ট হবে না, প্রান্ত বিন্দুহীন হবে। যেহেতু নিতে পারবো না, সেহেতু প্রান্ত বিন্দুহীন। এবং এবার এক্স এর মান আমরা 1 পেয়েছি, এবার এক্স এর মান আরো বসাতে হবে। তো বলছে এক্স এর মান বড়, এক্স এর দিকে হা করেছে না, তো এক্স এর দিকে হা করে থাকার কারণে এক্স বড়, কার চাইতে বড়, 1 এর চাইতে বড়। তো 1 এর চাইতে বড় কত ভাইয়া, 1 এর চাইতে বড় হচ্ছে 2, 3, 4, 5 এরকম না। তাহলে এক্স এর মান 1 এর চাইতে বড় মান বসাতে হবে। এখানে আমাকে বলছে এক্স এর মান এমন মান নাও যেন 1 এর চাইতে কি হয়, বড় হয়। তো আমরা এক্স সমান আগে 1 চিন্তা করলাম, এবার এক্স সমান কত বসাবো, 1 এর চাইতে বড় হচ্ছে 2। তো আমরা এক্স সমান যদি 2 বসাই, তাহলে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 সমান 0। তো আমি এক্স এর মান যখন 2 বসালাম, তখন y এর মান পেলাম কত, 0। তাহলে যে 2, 0। এরপর এক্স এর মান আমরা কত বসাবো ভাইয়া, এক্স এর মান 2 এর পর 3 বসাবো, কেননা এক্স এর মান 1 এর বড়। তাহলে এক্স এর মান আমরা যদি 3 বসাই, এক্স এর মান যদি 3 বসাই, তাহলে 2 মাইনাস 3, তাহলে কত পাবো, -1। তাহলে এক্স এর মান যখন 3, y এর মান -1। তো 3 -1। এবার এক্স এর মান আমরা যদি 4 বসাই, 4, তাহলে 2 মাইনাস 4, 2 মাইনাস 4, -2। এভাবে আমরা জাস্ট চলতে থাকবে, ডট ডট করে চলতে থাকবে। আমরা 2, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো, এভাবে আমরা শেষ করতে পারবো না। এজন্য আমরা প্রথমে 2 আর 3 বসিয়েছি, এবার 4 আপনি বসাতে পারবেন, দেন আমরা ডট 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 আকারে দিয়ে দিচ্ছি। এখন এই বিন্দুগুলো আমরা পাবো কি পাবো না, এই বিন্দুগামী হবে না বিন্দুহীন হবে, এটা একটা দেখার বিষয়। এগুলো বিন্দুগুলো পাবো কিনা, দেখেন এই মানগুলো ভ্যালিড। এক্স এর মান কিন্তু 1 পাইতাম না, 1 পেতাম না, এই জন্য বিন্দুহীন দিয়েছিলাম। তো এক্স এর মান 1 এর বড়, তো 1 এর বড় মানে কি 2, তো 2 কে তো আমরা পাবো, 3 কে পাবো, 4 কে পাবো। তো এই যেহেতু এই বিন্দুগুলো আমরা পাচ্ছি, এজন্য বিন্দু সমূহ গামী। ক্লিয়ার? আর এই যে সরল রেখার সমীকরণ নির্দেশ করে, আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম, যদি y সমান x এরকম আকারে থাকে তাহলে সরল রেখার সমীকরণ, y সমান যদি x স্কয়ার থাকে তাহলে হচ্ছে কি প্যারাবোলার সমীকরণ, y সমান 1/x থাকলে হাইপারবোলার সমীকরণ। আপনারা নোট করতে বলেছিলাম আপনাদেরকে, যারা আমাদের সাথে লেগে আছেন তারা অবশ্যই এইগুলো আপনি অনায়াসে করতে পারবেন। তো আমরা শর্ত 1 পেয়েছি, এবার শর্ত 2 আমরা এটা লিখেছি 0, এটা তারপর আমাদের কাজ কি, এই 0 আর 1 বসাই দেওয়া। তো আমরা 0 আর 1 বসাই দেবো আগে। তারপর 0-র এখানে কোনো ইকুয়াল নেই, যেহেতু 0-র এখানে কোনো ইকুয়াল নেই, সেহেতু কি প্রথম বন্ধনী হবে, এজন্য এখানে প্রথম বন্ধনী দেওয়া হয়েছে। এই যে এখানে ইকুয়াল আছে, ইকুয়াল থাকার কারণে আমরা 1 কে নিতে পারবো, এজন্য তৃতীয় বন্ধনী দেওয়া হয়েছে। তো এত ব্যবধিতে y সমান আমরা পাচ্ছি x, y সমান f of x সমান হচ্ছে x। এবার আমাদের এই যে দুইটা যদি ব্যবধি থাকে, তাহলে আমাদের কি শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্ট বসাতে হবে, আর অন্য কিছু না। তাহলে শুরুর পয়েন্ট কত, আমরা 0। তাহলে x সমান কত, 0 হলে আমরা y সমান কত পেয়েছি ভাইয়া, x। তো আমি যদি x সমান 0 বসাই, তাহলে y সমান 0। তাহলে x এর মান 0 যখন, y এর মানও 0। তাহলে দেখেন এই যে 0,0। তো এই যে 0 যখন বসালাম 0, 0। এখন এটা নিতে পারবো কিনা, এটা প্রান্তবিন্দুহীন হবে না প্রান্তবিন্দুগামী হবে বা প্রান্তবিন্দু বিশিষ্ট হবে। যেহেতু কোনো ইকুয়াল নেই, এখানে কোনো ইকুয়াল নেই, ইকুয়াল হলে প্রান্তবিন্দু বিশিষ্ট হতো, মানে ওটাকে নিতে পারতাম।
ওই জিরোটাকে নিতে পারতাম, জিরোটাকে যেহেতু নিতে পারবো না সেহেতু ওটা হীন হবে। তাহলে যে 0 0 প্রান্ত বিন্দুহীন। এবং এই যে 1 এবার বসাবো, এক্স এর মান কত বসাবো 1। আমি যদি এক্স এর মান 1 বসাই তাহলে y সমান x, এক্স এর মান 1, y সমান 1। তাহলে এক্স এর মান যখন 1, y এর মানও 1। তাহলে 1,1 সরি 1,1 এক্স এর মান 1, y এর 1 বিন্দুগামী। বিন্দুগামী কেন হলো ভাইয়া? এই যে ভাইয়া নিচে ইকুয়াল আছে না, ইকুয়ালের জন্য বিন্দুগামী হলো। যদি এটা ইকুয়াল না থাকতো তাহলে বিন্দুহীন হতো, এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে বিন্দুগামী হতো এটা। তাহলে যেহেতু এটা নিতে পারছি এর জন্য বিন্দুগামী। এটা একটা সরল রেখা সমীকরণ। দেখেন y সমান x, y সমান টয়েস মাইনাস x, এটা নর্মাল, এগুলো সরল রেখা সমীকরণ। এবার শর্ত 3 হচ্ছে এটা x 0 হেতু। তো দেখেন x এর মানটা 0, 0 থেকে x এর মান ছোট, 0 দিক হা করে আছে তাহলে 0 বড়, তাহলে x অবশ্যই ছোট, কাজ ছোট, 0 ছোট। তো 0 ছোট মানে কত? 0 থেকে কত পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। তো আমরা আগে মাইনাসটা লিখি, এর জন্য -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তো -ইনফিনিটি এখানে কি প্রথম বন্ধনী হলো, আর 0 কে যেহেতু নেওয়ার অনুমতি আছে, 0 নিচে ইকুয়াল আছে, এর জন্য আমরা তৃতীয় বন্ধনী দিলাম। ক্লিয়ার? এগুলো আমরা ব্যবধির ক্লাসে পড়েছি। তো ব্যবধিতে y সমান f of x সমান হচ্ছে কি -x, y সমান f of x হচ্ছে -x। তাহলে আমরা পেলাম কত ভাইয়া? y সমান -x। এবার আমরা কি এখানে 0 আছে না, এটাকে 0 চিন্তা করব। তো x সমান যদি আমরা 0 বসাই তাহলে y সমান -x এর মান 0, আর -0 মানেই তো 0, -0 + 0 এমন কথা না, 0 মানেই তো 0। তাহলে আমরা যখন x এর মান 0 বসালাম ভাইয়া, y এর মানও 0 পেলাম। তাহলে যে 0 0 এখন বিন্দুহীন না বিন্দু বিশিষ্ট হবে? এই যে যেহেতু নিচে ইকুয়াল আছে মানে কি নেওয়ার অনুমতি আছে, এজন্য গামী বা বিশিষ্ট হবে, এজন্য প্রান্ত বিন্দু বিশিষ্ট। যদি না থাকতো এখানে, এটা যদি এখানে হতো তাহলে কি লিখতাম? প্রান্ত বিন্দুহীন। তাহলে প্রান্ত বিন্দু বিশিষ্ট। এবার x এর মান 0 এর সমান, আবার 0 এর ছোট। দেখেন x এর মান ছোট না, 0 এর ছোট। তো 0 এর ছোট মান কি ভাইয়া? -1 -2 -3 অসংখ্য মান আছে, তো আমরা 2-3টা বসাবো। তো x এর মান আমরা কি বসাবো এবার? -1। তো x এর মান আমরা যদি -1 বসাই তাহলে একটা এক্সট্রা মাইনাস ছিল আগে থেকে, আর x এর মান -1। তো এই মাইনাসে মাইনাসে +1। তাহলে যখন আমরা বসাচ্ছি x এর মান -1 তখন y এর মান পেলাম 1। তো x এর মান -1, y এর মান 1। এবার x এর মান কি? আমরা -2 বসাবো, 0 ছোট, তাহলে x এর মান আমরা -2 বসালে এখানে -2, মাইনাসে মাইনাসে +2। যখন x এর মান -2 বসাচ্ছি y এর মান 2 পাচ্ছি। একইভাবে আপনি আরেকটা বসাতে পারেন, x এর মান -3 হলো y এর মান 3, এভাবে চলতে থাকবে। এখন এই বিন্দুগুলো আমরা নিতে পারবো কি পারবো না? এই বিন্দুগুলো নিতে পারবো কি পারবো না? এ বলেছে যে বাবা তুমি যে বিন্দুগুলো নাও যেন x এর মান কি 0 সমান হয়, আবার 0 ছোট হয়, 0 ছোট হয়। আমি আপনাকে যদি বলি যে 5 এর সমান অথবা 5 এর ছোট, তাহলে কি আপনি 6 কি নিতে পারবেন? 6 তো জীবনও নিতে পারবেন না ভাই। 5 নিতে পারবেন, 4 নিতে পারবেন, 3 নিতে পারবেন, এগুলো গ্রহণযোগ্যতা মান। তাহলে আমরা এখানে যেহেতু 0 ছোট কি -1 -2 এগুলো গ্রহণযোগ্য মান, এজন্য কি বিন্দু সমূহ গামী হবে। তাহলে বিন্দু সমূহ গামী সরল রেখা সমীকরণ নির্দেশ করে, তিনটাই সরল রেখা সমীকরণ। এখন এই যেগুলোর আমরা স্কেচ অঙ্কন করব। তাহলে গ্রাফ অঙ্কন করব কেমন? প্রথমে আমরা 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এগুলা আপনি গ্রাফে, পরীক্ষাতে গ্রাফে লেখচিত্রটা আপনি করবেন। তো প্রথম পয়েন্টটা হচ্ছে কত ভাইয়া? 1 1। প্রথম পয়েন্ট 1 1। তাহলে 1 1 এই জায়গায় বৃত্তটা ভরাট হবে না। কেন হবে না? এই যে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, তার মানে কি ওটা তো নিতে পারবো না, তাই না? তাহলে আমরা এটাকে 1 1 বৃত্ত ভরাট হবে না। তারপরে 2 0 2 0। তো 2 0 1 2 আর 0 মানে কি ওখানে, 2 0 মানে এখানে। তারপরে 3 -1 3 -1 1 2 3 -1 মানে কোথায়? নিচের দিকে, নিচের দিকে। তার মানে কি ভাইয়া? এই যে এগুলোকে যোগ হবে, এগুলা যোগ হবে, আর এটা বৃত্তটা ভরাট হবে না কিন্তু, কারণ এখানে নেওয়ার অনুমতি নেই। এখানে কি প্রথম বন্ধনী আছে, তার মানে আমি নিতে পারবো না। অথবা আমরা আরেকভাবে দেখতে পারবো, x এর মান তো 1 জীবন হতে পারবে না। তাহলে x এর মান যদি 1 না হয়, y এর মান 1 হতে পারবে না, তাহলে পুরো বিন্দুটাই হতে পারবে না। তাহলে এইটা কিন্তু আমাদের আরো চলতে আছে, যে ডট ডট আছে না ভাইয়া, ডট, এই যে আমরা কোনটা করছি, এটা ডট ডট আছে না, ডট ডট আছে। আমরা যখন 4 বসাবো আরেকটা মান পাবো, -2 পাবো। 4 যদি বসাই 1 2 3 4 -2 মানে নিচের দিকে আসবে। তো এটা এভাবে করে আমাদের চলতে থাকবে, তীর চিহ্ন দিয়ে দিব, এটা এইদিকে চলতে থাকবে। আপনি স্কেল দিয়ে সুন্দর করে আঁকবেন। এটা গেল। এবার এইটাতে দেখেন শর্ত 2 নম্বরে বলছে 0 0 প্রান্ত বিন্দুহীন, 0 0। তাহলে 0 0 কোনটা ভাইয়া? 0 0 এইটা,
0 0 এটা আমরা গোল বৃত্ত দিব। এবার এটাকে ভরাট করব কি করব না, এখানে বলেছে বিন্দুহীন। বিন্দুহীন মানে আমরা নিতে পারবো না, বিন্দুগামী হলে বৃত্তগুলো ভরাট হবে। তো বিন্দুহীন, তাই বৃত্তটা ভরাট হলো না। এবং 1,1 বিন্দুগামী, তাহলে 1,1 কোনটা দেখেন, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, এটা না, এইটা আগে, যেটা আগে কিন্তু বৃত্তটা ভরাট হয় নাই। এবার 1,1 বিন্দুগামী, গামী বলেছে ভাইয়া, বিন্দুগামী মানে কি, ওটা নিতে পারবো। তাহলে ওই যে 1,1 বৃত্তটা এবার ভরাট হলো, এবার বৃত্তটা ভরাট হলো। ক্লিয়ার? বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এই যে এখান থেকে এইটা, এটা বৃত্ত কিন্তু ভরাট হবে না, কেননা বলেছে 0 0 প্রান্ত বিন্দুহীন, এটা এটা ফাঁকা থাকলো। আর 1,1 বিন্দুগামী মানে 1,1 বৃত্ত ভরাট করো, 1,1 বৃত্ত আমরা ভরাট করে দিয়েছি। তাহলে 2 নম্বরটা গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। এরপর বলছে কি, এই শর্তে 0 0 প্রান্ত বিন্দু বিশিষ্ট, ভালোভাবে বুঝবেন 0 0, তাহলে আমরা 0 0 কোনটা ভাইয়া, 0 0 মানে তো এইটাই। এই শর্তের জন্য প্রান্ত বিন্দু বিশিষ্ট বলছে। প্রান্ত বিন্দু বিশিষ্ট মানে কি, প্রান্ত বিন্দুগামী, প্রান্ত বিন্দু বিশিষ্ট মানে কি, ওটা নিতে পারবো। যেহেতু ওটা নিতে পারবো, সেহেতু এবার বৃত্তটা ভরাট করলাম। মানে একটা ক্ষেত্রে ভরাট হচ্ছে না, আবার আরেকটা ক্ষেত্রে ভরাট হয়ে যাচ্ছে। আর -1,1, -1 মানে কোন দিকে, বাম দিকে আসবে, 1 মানে ডান দিকে, এইটা। তারপরে -2,2, -2, -2, 1 2 এখানে, এইভাবে কিন্তু চলতে থাকবে। দেখেন -3 যখন নেবেন 3 পাবেন, -4 যখন নেবেন 4 পাবেন, এভাবে চলতে থাকবে। তার জন্য আমরা এটাকে এভাবে করে তীর চিহ্ন দিয়ে দেবো, উপরে তীর চিহ্ন দেবো। এই যে এইটা হচ্ছে আমাদের ফাংশন। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে কোনটাতে বিন্দুহীন হলে ফাঁকা থাকবে, আবার একটাতে দেখেন, একটা আমাদের প্রথমে 1,1 ফাঁকা ছিল, তারপর আরেকটা শর্তে এসে ওই যে 1,1কে ফিল আপ করে দিছে। তাহলে ওই যে আমরা ডোমেন যখন নির্ণয় করি, ব্যবসা করি না, যে একজনের কাছে নেই আরেকজনের কাছে আছে, তো দুজন মিলে একসাথে শেয়ারে ব্যবসা করতে পারে। তো একজনের কাছে ফাঁকা থাকছে, আর একজন এসে ওই ফাঁকাটাকে ফিল আপ করছে, তার মানে কি এই পুরোটাকে ইউনিয়ন করতে পারছি। ক্লিয়ার? এই যে আমাদের এটা। এখন ডোমেন আমরা কি করি, এই 3টা শর্তকে ইউনিয়ন করে দিই, তাই না? তাই এখানে আমরা 3টা শর্ত লেখা আছে, এই 3টা শর্তের তালিকা পদ্ধতিও আমাদের করা আছে। তালিকা পদ্ধতি প্রথমটা হচ্ছে কি 1 ইনফিনিটি, যে 1 ইনফিনিটি, তারপরে কত 0 1 0 1 -ইনফিনিটি 0। এখন এটা থেকে আমরা কি, এটা থেকে আমরা জাস্ট ইউনিয়ন করব। তো ইউনিয়ন কিভাবে করব দেখেন, এখানে দেখেন 1 এর এখানে আছে প্রথম বন্ধনী, মানে 1কে নিতে পারবো না। আর এখানে 1 এর আছে তৃতীয় বন্ধনী, মানে নিতে পারবো। তো এর কাছে টাকা নেই, এর কাছে টাকা আছে, তার মানে ব্যবসাটা হবে। আর ব্যবসাটা হলে কি ভাইয়া, ব্যবসা যদি হয় তাহলে আমাদের শুরুর সর্বনিম্ন পয়েন্ট এবং সর্বোচ্চ পয়েন্ট বসাই দেবো। কারণ এই দুটার মধ্যে সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে কত, 0, আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। তাহলে 0 থেকে ইনফিনিটি। এবার 0 তো দেখেন, 0তে যদি তৃতীয় বন্ধনী থাকে তাহলে তৃতীয় বন্ধনী হবে, প্রথম বন্ধনী হল প্রথম বন্ধনী। তো 0-র সামনে প্রথম বন্ধনী আছে, তাই প্রথম বন্ধনী দিলাম। আর এই যে ইনফিনিটিতে ইনফিনিটিতে সবসময় প্রথম বন্ধনী হবে, ইনফিনিটিতে সবসময় প্রথম বন্ধনী হবে। আর ইউনিয়ন এটা থেকে গেল। এবার দেখেন 0 এর সামনে আছে প্রথম বন্ধনী, মানে কি এর কাছে টাকা নেই। আবার 0 এর পরে আছে তৃতীয় বন্ধনী, মানে কি এর কাছে টাকা আছে। তো একজনের কাছে টাকা নেই, আরেকজনের কাছে টাকা আছে, তার মানে ব্যবসাটা হবে। আর ব্যবসাটা যদি হয় তাহলে আমাদের শুরুর পয়েন্ট, সর্বনিম্ন পয়েন্ট এবং সর্বোচ্চ পয়েন্ট বসাই দিতে হবে। সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে -ইনফিনিটি, আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এগুলো প্রথম বন্ধনী। আর -ইনফিনিটি থেকে ইনফিনিটি মানেই রিয়াল নাম্বার আর। তাহলে আমাদের এখান থেকে আর পেয়ে গেছি। এবার রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয়, এবার রেঞ্জ নির্ণয় দেখেন, ওয়াই এর, আমরা তো রেঞ্জ নির্ণয় করি ওয়াই এর সাহায্যে, তাই না? তো ওয়াই এর সর্বোচ্চ মান কত হতে পারে ভাইয়া? ওয়াই এর সর্বোচ্চ মান মানে কি, উপরের দিকে, আর সর্বনিম্ন মান মানে এদিকে নিচের দিকে কত দেখবো। তো ওয়াই এর মান দেখেন চলতেই আছে, এদিকে তীর চিহ্ন দেওয়া আছে, মানে কি চলতে থাকে না। এই যে আমরা যখন ডট ডট দিয়েছিলাম, এটা চলতেই আছে। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান কত, এগুলো এটা এটা এগুলো তো ওয়াই এর মান, তাই না? উপরে এগুলো ওয়াই এর মান না। তাহলে এখানে ওয়াই এর মান 1, এখানে ওয়াই এর মান 2, এখানে 3, এভাবে চলতে থাকবে। তাহলে ওয়াই এর মান চলতেই আছে, একেবারে শেষ হয়ে যাবে, তাহলে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ওয়াই এর চিত্র হতে দেখা যাচ্ছে যে, ওয়াই এর সর্বোচ্চ মান ইনফিনিটি এবং সর্বনিম্ন মান দেখেন, সর্বোচ্চ মানটা বুঝলাম, এবার সর্বনিম্ন মানটা নিচের দিকে নেমে গেছে না। এর আগের ক্লাসটাতে আমরা কি একেবারে জাস্ট গায়ের উপর দিয়ে গেছিল, সেজন্য আমরা 0 হয়নি, আবার 0 ছোট আছে, নিচের দিকেও আসেনি। কিন্তু এই জায়গাতে দেখেন, এইটা নিচের দিকে চলে আসছে, আরো চলবে। তাহলে নিচের দিকে কিসের মান, ওয়াই এর মান নেগেটিভ। আর নেগেটিভ মানে কি, এটা কি শেষ আছে? এটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে আরো চলতে থাকবে। যেহেতু চলতে থাকবে,
যেহেতু চলতে থাকবে সেহেতু আমরা সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি পর্যন্ত, কেননা উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। নেগেটিভ মানে কি, শেষ তো নাই ভাই, শেষ তো নাই, চলতি আছে, তাহলে আমাদের শেষ হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে অতএব রেঞ্জ আর এফ সমান কত, সর্বনিম্ন মান, সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটি আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। আর ইনফিনিটিতে প্রথম বন্ধনী হয়, দিয়ে আমরা এটাকে রিয়েল নাম্বার দিতে পারবো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত রিয়েল নাম্বার। এখন এই জায়গাতে দেখেন একটা ঝামেলা আছে, আমরা লিখেছি তো কোনটাতে সরল রেখা হয় কোনটাতে রশ্মি হয় এরকম। মানে সরল রেখার ভিতরে আবার ভাগ আছে, কেমন দেখেন এখানে আমরা এটাকে একটা সোজা স্ট্রেট লাইন সরল রেখা বলতে পারি, সরল রেখার ভিতরেই সবকিছু, তাই না? যেমন আমরা বাংলাদেশের ভিতরে বিভাগ যতটি আছে, ঢাকা বলেন, রাজশাহী বলেন, সিলেট বলেন, তো এই বিভাগগুলো আমরা তো বলতে পারবো ঢাকা বাংলাদেশের ভিতরে আছে না, সিলেট বাংলাদেশের ভিতরে আছে, কিন্তু আবার আমরা আলাদাভাবে ঢাকা সিলেট আলাদা আলাদা ভাবে ভাগ করছি, তবে সবগুলোই বাংলাদেশের আন্ডারে। তেমনি সরল মানে সরল রেখা বাংলাদেশ মনে করেন, সরল রেখার ভিতরে আবার ভাগ হয়ে যায় কেমনে, এটা দেখেন এটাকে বলা হয় রশ্মি। যখন যেটা চলতেই থাকে সেটাকে বলা হয় রশ্মি। আর যেটা যেটা একটা অর্ধেক থাকে সেটাকে বলা হয় রেখাংশ। আপনারা এগুলো পড়েছেন। যখন এই যে এটা যেহেতু চলতে আছে সেহেতু আমরা যে সরল রেখা সমীকরণ বললে ভুল নাই, কিন্তু এখানে আমরা যদি আরেকটু সুন্দর করে গোছাতে চাই তাহলে কি লিখবো, রশ্মির সমীকরণ নির্দেশ করে। আর এটা তো রশ্মি না, এটা তো শুরু আর শেষ আছে, এই যে 3 নম্বরটা রশ্মি নির্দেশ করবে। তাহলে সরল রেখার জায়গায় আমরা কি লিখতে পারবো ভাইয়া, রশ্মির সমীকরণ নির্দেশ করে। ওই যে আমরা আমরা যদি মনে করেন আমার বাসা হচ্ছে রাজশাহী, তাই না? কারণ আমাকে যদি বলে যে তোমার বাসা কোথায়, আমি যদি বলি বাংলাদেশ, তাহলে তো একটা কেমন দেখানো না? আমার উত্তর কিন্তু ভুল নাই, উত্তর কিন্তু ভুল আছে, সঠিক আছে, কারণ আমি তো বাংলাদেশেরই মানুষ, আমি তো বাস করি বাংলাদেশেই। বাট আমি যদি রাজশাহীতে বাস করি, আমাকে যদি বলা হয় এরকম প্রশ্ন, আমাকে নির্দ্বিধায় মানুষ বলবে পাগল। তো এই যে এই বিষয়টা এরকমই, আমরা সরল রেখা যদি বলি ভুল না, বাট সরল রেখার ভিতরে আবার ভিতরে রেখাংশ হয়, রশ্মি হয়, আমরা এটা রেখাংশের এটা বলতে পারবো যে সরল রেখার সমীকরণ না লিখে রেখাংশের সমীকরণ নির্দেশ করে, এটা রেখাংশের সমীকরণ নির্দেশ করে, কেননা এটা একটা রেখার অংশ, এটা একটা রেখার অংশ। তাহলে আশা করি যে সরল রেখা রেখাংশ এই বিষয়গুলো ক্লিয়ার আছেন। দরকার হলে আপনি কি করবেন, ফাঁকা রাখবেন, একটা লাইন একটু জায়গা ফাঁকা রাখবেন, চিত্র আঁকার পর আপনি বুঝবেন যেটা কি, তখন সেটা বসাই দিলেন। তাহলে আজকে এখান পর্যন্তই, আশা করি আপনারা ক্লাস বুঝেছেন। এই পরবর্তীতে আমরা অন্য কোনো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এবং লেখচিত্র অঙ্কন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।